আসসালামু আলাইকুম। রসায়নের আরও একটি ক্লাসে আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তাহলে চলো ক্লাসটি শুরু করে দিই। আমাদের প্রথম যে কথাটা আমাদের প্রশ্নটা জানতে চেয়েছে যে পর্যায় সারণীতে সবচেয়ে তেজস্ক্রিয় মৌল কয়টি। সবচেয়ে তেজস্ক্রিয় মৌল হচ্ছে, যদি বলে যে কমপক্ষে কয়টি তাহলে আমাদের অ্যান্সার হবে 19টি, আর যদি বলে যে সর্বোচ্চ কয়টি তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 42টি। আচ্ছা, এরপরে পরের প্রশ্নটাই বলেছে যে পর্যায় সারণীতে স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌল কয়টি। স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌল হচ্ছে 11টি। এরপরের প্রশ্নতে বলেছে যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম। এরপরের প্রশ্নতে বলেছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি। আমরা সবাই জানি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে সবচেয়ে বেশি আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল কোনটি। সবচেয়ে বেশি আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল হচ্ছে হিলিয়াম। তারপর 6 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে সবচেয়ে কম আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল কোনটি। সবচেয়ে কম আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল হচ্ছে সিজিয়াম। 7 নম্বর সবচেয়ে বেশি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি। সবচেয়ে বেশি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে টাংস্টেন। যার গলনাঙ্ক কত? এটার গলনাঙ্ক হচ্ছে 3410 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 5660 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন জানতে চাইছি সবচেয়ে কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি, অধাতু কোনটি। সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের একটা পেলাম যে সবচেয়ে বেশি আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল, আর আরেকটা পেলাম সবচেয়ে কম গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট মৌল হচ্ছে আমাদের হিলিয়াম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে বলেছে যে অধাতু, সবচেয়ে কম গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট অধাতু। আচ্ছা, তারপর 9 নম্বরে আমাদের প্রশ্ন জানতে চেয়েছে যে পানির নিচে সংরক্ষণ করা হয় কোনটি। তো পানির নিচে সংরক্ষণ করা হয় হচ্ছে পি, মানে কি ফসফরাস। পিতে পানি, পিতে ফসফরাস। আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে যে নিচের কোনগুলো তরল ধাতু। তরল ধাতু মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি যে ফ্রান্সে গেল হাজি চাচা। ফ্রান্সে গেল হাজি চাচা, ফ্রান্সে গেল হাজি চাচা। ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, তারপর মার্কারি এবং সিজিয়াম, এগুলো হচ্ছে আমাদের তরল ধাতু। আচ্ছা, এরপর হচ্ছে সবচেয়ে বিষাক্ত মৌল কোনটি। সবচেয়ে বিষাক্ত মৌল হচ্ছে প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম। 12 নম্বর প্রশ্নে বলেছে যে তরল অধাতুর নাম, তাই না? তরল অধাতুর নাম। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ব্রোমিন একটি তরল অধাতু। তারপর বলছে পৃথিবীতে যে মৌল বেশি পাওয়া যায়। পৃথিবীতে বেশি পাওয়া যায় হচ্ছে, এভাবে মনে রাখবা, OC পাওয়া যায় বেশি। ওতে হচ্ছে অক্সিজেন আর SI তো সিলিকন। এই অক্সিজেন কত পার্সেন্ট পাওয়া যায় ভাইয়া? এই অক্সিজেন পাওয়া যায় হচ্ছে, এবং সিলিকন পাওয়া যায় হচ্ছে 27%। এটা মনে রাখতে হবে। যদিও পার্সেন্টেজটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে এটা জেনে রাখা ভালো। আচ্ছা, তারপর বলেছে যে পৃথিবীতে যে মৌলটা কম পাওয়া যায় হচ্ছে অ্যাস্টাটাইন, AT। কোন মৌলে নিউট্রন থাকে না, বা নিচের কোনটিতে নিউট্রন থাকে না। নিউট্রন থাকে না হচ্ছে প্রোটিয়ামে। নিউট্রন কোথায় থাকে না?
মে। এখন প্রোটিয়ামে নিউট্রন থাকে না। প্রোটিয়াম জিনিসটা কি? প্রোটিয়াম হচ্ছে হাইড্রোজেন 1 ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিয়াম। কারণ এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 এবং এর ভর সংখ্যাও 1, প্রোটিয়াম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কেরোসিনের নিচে রাখা হয় কোনটি? কেরোসিনের নিচে রাখা হয় হচ্ছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, আয়োডিন এবং সিজিয়াম। আমি এভাবে মনে রাখতাম নাল কিস। তো কেরোসিনের নিচে যে মৌলগুলো রাখা হয় তারা হচ্ছে নাল কিস: সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, আয়োডিন এবং সিজিয়াম। 17 নম্বরে বলা হয়েছে নোবেল ধাতু। নোবেল ধাতু কোনগুলো? নোবেল ধাতু হচ্ছে যারা হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না, এদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অভিজাত ধাতু। নোবেল ধাতু বা অভিজাত ধাতু। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে গোল্ড এবং হচ্ছে প্লাটিনাম। এরা অভিজাত, তাই তারা কারোর সাথে বিক্রিয়া করে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু কোনটি? আমাদের উত্তর হচ্ছে অসমিয়াম, OS। এই অসমিয়ামের ঘনত্ব হচ্ছে 22.6 কেজি পার মিটার কিউব। এটা মনে না রাখলেও চলবে, তবে এটা মনে রাখো যে সবচেয়ে শক্ত ধাতু কোনটি, সেটা হচ্ছে অসমিয়াম। পরবর্তীতে 19 নম্বরে বলা হয়েছে সবচেয়ে ভারী মৌল কোনটি? সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। কত? 92 আর হচ্ছে 238। এই নাম্বারটাও তোমরা মনে রেখো। অনেক সময় এখানে 238 এর পরিবর্তে অপশনে 236ও দেওয়া থাকতে পারে, তখন তোমরা হচ্ছে ভুলে এটা দাগিয়ে ফেলতে পারো। এইটা হচ্ছে খেয়াল রেখো। তো সবচেয়ে ভারী মৌল কোনটি? সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। আচ্ছা, এরপরে বলেছে 11-এর যে বি নাম্বার গ্রুপ আছে, যে গ্রুপের মৌলগুলোর সংকেত কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কোন ভাষা থেকে? এটা হচ্ছে লাতিন ভাষা থেকে, তাই না? ল্যাটিন। আচ্ছা, এরপরে বলছে যে আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেমন এই গ্রুপের ধাতুগুলোকে কি ধাতু বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে মুদ্রা ধাতু। এখন মুদ্রা ধাতু কোনগুলো? মুদ্রা ধাতু হচ্ছে কপার, সিলভার এবং গোল্ড। কপার, সিলভার এবং হচ্ছে গোল্ড। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে কয়েন মেটাল, তাই না? আচ্ছা, তারপরে আমাদের 21-এ বলেছে যে সবচেয়ে তেজস্ক্রিয় মৌল সবচেয়ে বেশি থাকে কোন গ্রুপে? এটা হচ্ছে আমাদের 3 এর 3B অ্যান্সার। বক্সাইটে কত পার্সেন্ট অ্যালুমিনা থাকে? বক্সাইটে কত পার্সেন্ট অ্যালুমিনা থাকে? তাহলে বক্সাইটে আমরা সবাই জানি বক্সাইটে অ্যালুমিনা থাকে হচ্ছে 50 থেকে 60%। আচ্ছা, এখানে আরও কিছু তোমরা তথ্য জেনে রাখতে পারো যে এটাতে অপদ্রব্য সিলিকন যদি বেশি থাকে তাহলে হচ্ছে বর্ণটা সাদা হয়, আর যদি অপদ্রব্য তোমার হচ্ছে Fe2O3, আচ্ছা দুইটা, একটা হচ্ছে তোমার সিলিকন যদি বেশি থাকে, SI যদি বেশি থাকে তাহলে আমাদের কি হবে? হোয়াইট হবে। আর Fe2O3 যদি বেশি থাকে তাহলে আমাদের হচ্ছে ব্রাউন হবে। ঠিক আছে, তো একটা সাদা আর একটা হচ্ছে ব্রাউন হবে। কখন? যখন হচ্ছে অপদ্রব্য বেশি থাকবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা বলছে যে ক্রায়োলাইটের সংকেত কোনটি? ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na3Al F6। তা যদি প্রশ্ন করে যে ক্রায়োলাইটে ফ্লোরিন পরমাণুর সংখ্যা কয়টি? 6টি, সোডিয়াম 3টি এবং হচ্ছে অ্যালুমিনিয়াম 1টি। আচ্ছা, এরপরে জানতে চেয়েছে যে ফ্লোরস্পার এর সংকেত কোনটি? ফ্লোরস্পারের সংকেত হচ্ছে CaF2। আচ্ছা, আরেকটা তথ্য জেনে রাখতে পারো যে বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে 20% অ্যালুমিনা
60% ক্রায়োলাইট এবং 20% ফ্লোরস্পার ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? এটা হচ্ছে 2.56%, খুবই কম, তাই না? সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 2.56%, সর্বাধিক এটা। আচ্ছা, এরপরের প্রশ্নটাতে বলা হয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তড়িৎ ঋণাত্মকতা কত? মানে এদের তড়িৎ ঋণাত্মকতা জানতে চেয়েছে, তাই না? তো ফ্লোরিনেরটা কত? ফ্লোরিনের হচ্ছে 4, F ফর ফ্লোরিন, F ফর ফ্লোর, 4। আচ্ছা, ক্লোরিনেরটা কত? ক্লোরিনের হচ্ছে 3.0, এটা 4.0, এটা 3.0। ব্রোমিনের কত? ব্রোমিনের হচ্ছে 2.8। আয়োডিনের কত? আয়োডিনের হচ্ছে 2.5। এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হয়। আচ্ছা, আমি হচ্ছে এগুলো কীভাবে মনে রাখতে পারো এর উপর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, যে কীভাবে খুব সহজে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট মৌল সেগুলো তড়িৎ ঋণাত্মকতা মনে রাখা যায়। এটা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তীতে আছে লেসাইন পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? লেসাইন পরীক্ষায় ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম। 27 নম্বরে, বেরিলিয়াম কোন ধরনের যৌগ গঠন করে না? বেরিলিয়াম কোন ধরনের যৌগ গঠন করে না? কোন ধরনের? আয়নিক যৌগ গঠন করে না। বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। এরপরে বলেছে যে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম কোন ধরনের অক্সাইড গঠন করে? এরা কোন ধরনের অক্সাইড গঠন করে? পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম এরা হচ্ছে সুপার অক্সাইড গঠন করে। এটাই ভাবে মনে রাখতে পারো যে সুপার, রুবি কে, সাজাবে কে, তাই না? আচ্ছা, এটা এমনিতেও মনে রাখতে পারো, এটা ছন্দ ছাড়াই মনে রাখা যায়। আচ্ছা, পরবর্তীতে বলেছে যে ম্যাঙ্গানিজ সিলিকেটের রাসায়নিক সংকেত কোনটি? এখানে দেখো যে এই প্রশ্নটা সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে ম্যাঙ্গানিজ সিলিকেটের রাসায়নিক সংকেত কোনটি। তো তুমি যদি দেখো যে বিগত সালের ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেখানে কিন্তু অনেক সময় সংকেতগুলো আসে। তাই তোমরা যেটা করবে যে বই থেকে যে গুরুত্বপূর্ণ সংকেতগুলো আছে সেগুলো হচ্ছে পড়ে ফেলবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ম্যাঙ্গানিজ একটা, সিলিকন একটা এবং অক্সিজেন পরমাণু হচ্ছে 3টা। এ হচ্ছে ম্যাঙ্গানিজ সিলিকেট। আচ্ছা, এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ভর্তি পরীক্ষাতে এসে থাকে সেগুলো এখানে আছে। যে ব্লু ভিট্রিওলের সংকেত কোনটি? ব্লু ভিট্রিওল মূলত হচ্ছে কপার সালফেটের সাথে 5 অণু পানি, যে তুতে আছে না? আচ্ছা, এখানে হচ্ছে কপার সালফেট এবং হচ্ছে 5 অণু পানি। তো এটা হচ্ছে ব্লু ভিট্রিওল, এটার কালার নীল হয়। এরপর আসে হচ্ছে সাদা ভিট্রিওল। সাদা ভিট্রিওল মূলত হচ্ছে জিঙ্ক সালফেট, তার সাথে পানি থাকবে, তবে এখানে হচ্ছে 7 অণু পানি। জিঙ্কের কালার হচ্ছে সাদা, আর কপারটা হচ্ছে পানির সাথে যখন মিশে তখন ব্লু হয়ে যায়, ঠিক আছে? তাই জিঙ্কটা সাদা, এটার বর্ণটা হবে সাদা, এটা হচ্ছে সাদা ভিট্রিওল এবং দন্তস্বতে সাদা, দন্তস্বতে 7, তাহলে এখানে আসবে হচ্ছে সাদায় 7 অণু পানি। ওকে, এবার সেই গ্রিন ভিট্রিওলেও তুমি আগে কি করবে? 7 অণু পানি পাশে লিখে নিবে, 7 অণু পানি, এবং তার আগে গ্রিনের জন্য আসবে হচ্ছে ফেরাস এবং সালফেট, ঠিক আছে? তো সাথে হচ্ছে 7 অণু পানি, তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে 7 অণু করে পানি আছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে জিপসামের সংকেত কোনটি? এটা অনেকবার এসেছে। তাহলে ক্যালসিয়াম সালফেট, তার সাথে যদি আমরা 2 অণু পানি দিই, ক্যালসিয়াম সালফেট তার সাথে যদি 2 অণু পানি দিই আমরা পাই হচ্ছে জিপসাম। একটা জিনিস খেয়াল করো যে এখানে যখন 5 অণু পানি দিই ওইটা হয়ে যায় সাদা, তাই না? ওইটা হয়ে যায় আমাদের ব্লু ভিট্রিওল। যখন আমরা 2 অণু পানি দিই তখন কি হয়ে যায়? এটা জিপসাম হয়ে যায়, তাই না? জিপসাম হয়ে যায়। অনেক সময় আমাদের এই অপশনের মধ্যে অনেক সময় এরকম দেওয়া থাকবে জিঙ্ক সালফেট তার সাথে 2 অণু পানি। তো তুমি এখান থেকে কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ইপসম লবণ, ঠিক আছে? ইপসম
লবণ। ইপসম লবণের যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম সালফেট তার সাথে 7 অণু পানি দিব। তাহলে আমাদের কি পাওয়া যাবে? আমরা কি পেয়ে যাব হচ্ছে ইপসম সল্ট। কি হবে? ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি। তো দেখো 7 অণু পানির আমরা এই যে 3টা সংকেত জেনেছি এগুলো আমরা জানবো। তারপর জিপসম, ব্লু ভিট্রিয়ল, এরকম যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বা গুরুত্বপূর্ণ সংকেতগুলো বারবার আসে, অনেক কিছু দেখবে যে সিলেবাসের মধ্যে নেই। অনেক যেমন টাকুরিকের কিছু পড়াশোনা এগুলো আগে সিলেবাসে ছিল, তোমাদের এখনকার সিলেবাসে ওইটা নেই। বাট দেখা যায় টিচাররা হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে অনেক সময় দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য তোমাকে কী করতে হবে? এই বিগত সালে আসা যে সংকেতগুলো, এই সবগুলো সংকেত খুব ভালো করে পড়ে ফেলতে হবে। অলরাইট, আমরা পরবর্তী প্রশ্নতে আসি। পরবর্তী প্রশ্নটাও এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, যে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কোনটি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট। লিখবো আমরা প্রথমে ক্যালসিয়াম সালফেট, তারপর হচ্ছে এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে 2 দিব এবং হচ্ছে পানি দিব। পানি কত অণু? পানি 1 অণু। ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে পানি দিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। অলরাইট, আমরা পরবর্তী প্রশ্নতে আসি, যে 32 নম্বরে কি বলেছে? 32 নম্বরে বলেছে যে ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সারণীর জনক। ত্রয়ী সূত্রকে ডোবে রাইনার। অষ্টক সূত্রকে? অষ্টক সূত্র হচ্ছে আমাদের জন নিউল্যান্ড, তাই না? জন নিউল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন? ইংরেজ, তাই না? তিনি ইংরেজ ছিলেন, তার মানে তিনি হচ্ছেন ব্রিটিশ ছিলেন, ইংল্যান্ডের নাগরিক। তারপর হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কে দিয়েছেন? এটা দিয়েছেন হচ্ছে মোসলে। আর এরপর দিয়েছে যে আধুনিক পর্যায় সারণীর জনক। আমরা সবাই জানি যে আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিফ হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক। এই দুইটা মাথায় রাখবে, আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সারণীর যে জনক, দুইটার মধ্যে আধুনিক যে পর্যায় সূত্র, এটা জনক হচ্ছে মোসলে, আর আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিফ। অলরাইট, পরবর্তী প্রশ্ন হচ্ছে SPDF। ওকে, মৌল সংখ্যা জানতে চেয়েছে। আমরা সবাই জানি যে 14, এভাবে মনে রাখবো, 14, 34, 41, 27। তাহলে S ব্লক মৌল হচ্ছে 14টি, P ব্লক মৌল হচ্ছে 36টি, D ব্লক মৌল হচ্ছে 41টি এবং F ব্লক মৌল হচ্ছে 27টি। ডান। পরবর্তীতে আমাদের বন্ধন কোণ, আচ্ছা, তো বন্ধন কোণ বললে ওর জন্য হচ্ছে 104.5 ডিগ্রি পানিতে, অ্যামোনিয়ার জন্য হচ্ছে 107 ডিগ্রি, আর মিথেনের কত? 109.5 ডিগ্রি। তো আমাদের এগুলো হচ্ছে, ও হচ্ছে বিকৃত চতুস্তলকের ভি আকৃতি, ও হচ্ছে চতুস্তলক, সরি, ওদের হচ্ছে এখানে, ওদের মধ্যে কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? ওদের হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। এখন আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই টপিকগুলো বই থেকে ভালো করে কভার করতে হবে। আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 94 ডিগ্রি কোন যৌগের বন্ধন কোণ? ঠিক আছে, তোমরা এটা হচ্ছে চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো, অথবা তোমরা নিজেরাও খুঁজে বের করো। যারা পারো তারা তো পারোই, যারা পারো তাদের শেখা হয়ে যাবে এখান থেকে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। এর পরবর্তীতে আমি এই টপিকের, এই চ্যাপ্টারের উপর পুরো ফুল চ্যাপ্টারের একটা ওভারভিউ করে দেবো অন্য একটা ভিডিওতে, এবং আমি ওইখানে এই এমসিকিউগুলো তো থাকবেই, সাথে হচ্ছে একদম শুরু থেকে যেই টপিকগুলো মানে হাইলাইটেড টপিক আছে সেই সবগুলো টপিক নিয়ে একটা ভিডিও আপলোড করব, যদি তোমাদের ভালো রেসপন্স পাই সেই ক্ষেত্রে। চেষ্টা করবো যে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষা অনুযায়ী, তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তোমাদের ভিডিও যদি উপকারে আসে তাহলে ভাইয়ের জন্য দোয়া করবে, আর সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।